একটি হচ্ছে ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রীদের যে চুক্তি, সেটিতে POW প্রিজনার্স অফ ওয়ার্স 195 তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না সেটি বলা হয়নি। পাকিস্তানের একটি অঙ্গীকার ছিল যে তারা তাদেরকে ট্রায়ালে নেবে, যেটা হামিদুর রহমান কমিশনও এটি উল্লেখ হয়েছে। এবং বিপরীতে 5 লাখের মতো বাঙালি সেনা অফিসার, বেসামরিক জনগণ তাদেরকে পাকিস্তান থেকে ফেরত আনতে হয়েছে। এবং বাঙালিদের হজ করতে দেওয়া হয়নি প্রথম 2 বছর এই বিরূপ প্রচারণা, বাংলাদেশ বিরোধী প্রচারণার কারণে। দুর্ভিক্ষ সৃষ্টি করা এগুলো তো ছিল। আরেকটি বিষয় হচ্ছে বঙ্গবন্ধু যাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন বলেছেন 4টা ব্যতিক্রম ছিল, ক্যাটাগরি। সো এটি অনেকেই জানেন, হত্যা, ধর্ষণ। এটা আরেকটি বিষয়ে বলি, এটি খুবই বলা উচিত এবং আমরা আশা করি দর্শকরা এটি শেয়ার করবেন। বর্তমান যে ট্রাইব্যুনালটি হয়েছে তার 2 জন যে বিচারক হাইকোর্টের, তার মধ্যে একজনের নিয়োগ কিন্তু বিএনপির আগের আমলে হয়েছিল। সুতরাং গঠনগত দিক থেকে এইটা ফজলে করিম সাহেব বিচারিক নিয়ে আমি কোনো মন্তব্য করি, আমি ওনাকে স্বাগত জানাই এবং আমি খুবই খুশি হয়েছি। আমরা আজকে উনি ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র দলের সাথে ছিলেন, আমি ছাত্রলীগ করেছি। আজকে আমরা অন্তত একটি ক্ষেত্রে আমরা একমত পোষণ করলাম বা করতে পারলাম যে যুদ্ধাপরাধীদের বিচার হওয়া সময়ের দাবি নয়, সময়ের অনেক পুরনো দাবি, ইতিহাসের দাবি। আপনি একটি জিনিস লক্ষ্য করবেন, একটি মার্ডার করলে যেই ডিফেন্স চায়, আজকে যারা অভিযুক্ত বলছেন তারা তার চেয়ে বেশি ডিফেন্স চাচ্ছেন ফর মাস কিলিং, অসংখ্য মানুষকে হত্যা করার পর। কিন্তু যারা নিহত হয়েছে 39 বছর আগে, আমরা শুরু করতে পারছি 39 বছর পরে। আপনি তাদের দিকে লক্ষ্য করেন, তাদের স্বজনরা কিন্তু 39টি বছর ধরে বিচারের অপেক্ষায় বসে আছেন। আর যারা অ্যাকিউজড, কাজটি করেছেন, তারা কিন্তু এক্সটেনশন লাইফে আছেন। সুতরাং সব দিক থেকে আপনি লক্ষ্য করে দেখবেন, আমি ম্যান্ডেট বা অন্যান্য কিছুর কথা বাদই দিলাম, বাংলাদেশের মানুষকে দফায় দফায় অপমান করা হয়েছে। আজকে আলম ভাই বিএনপির কথা বলেছেন, তারা উদ্যোগ নিতে পারেন, নেননি, রাজনীতির হিসাব প্রকাশ ছিল। আমি এই কথাকেই বলবার চেষ্টা করেছি যে কলার ফোন করেছেন, আমাকে ছোট ভাই বলেছেন, বড় ভাই তাকে সম্মান জানিয়ে এবং আমি সহমত পোষণ করেই বলতে চাই, এটি হচ্ছে আজকে সরকারের বলবার কথা, করবার কথা, সেটাই তারা করছেন। এবং অ্যাটর্নি জেনারেল এবং পরিষ্কার করে পরশুদিন বলেছেন, কোন দলে যুদ্ধাপরাধী আছেন আমরা সেটি দেখছি না, আমরা দেখছি মানে ট্রাইব্যুনাল দেখবে যিনি অভিযুক্ত তিনি 71-এ এই অপরাধটি করেছিলেন কিনা। এখানে একটি বিষয় বলা হচ্ছে যে ইট ইজ পলিটিসাইজ, টার্গেটেড। নো, কথা হচ্ছে আমি যদি অপরাধ করে থাকি, আমার রাজনীতির বর্তমান অবস্থান আমাকে কোনো সুযোগ দিবে না অপরাধ থেকে পার পাওয়ার জন্য, অভিযোগ থেকে। আবার শুধু রাজনীতি করি বলেই অপরাধ না করলেও আমার উপর অপরাধ চাপানো হবে, সেটি কিন্তু হচ্ছে না। দেখা হচ্ছে যিনি অভিযুক্ত তিনি 71-এ কি কাজটি করেছিলেন। সুতরাং আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে, বাই ডেফিনিশন মানবতা বিরোধী সকল অপরাধই কিন্তু যুদ্ধাপরাধ নয়, কিন্তু যুদ্ধাপরাধের সকল উপাদান মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত রয়েছে, সংশ্লিষ্ট রয়েছে। সুতরাং মানবতা বিরোধী অপরাধ যদি যুদ্ধকালীন সময়ে সংগঠিত হয়, এটি একই সাথে মানবতা বিরোধী এবং যুদ্ধকালীন অপরাধও বটে, এবং এটি আজকে করা হচ্ছে। আর একটি অত্যন্ত ব্যতিক্রম আছে এই ট্রাইব্যুনালে, এটি বলতেই হবে এবং এটি প্রশংসা করতেই হবে যারা এটি করেছেন। পৃথিবীর কোন যুদ্ধাপরাধ বিরোধী ট্রাইব্যুনালে কারো কোনো অ্যাপিল অধিকার ছিল না, কোথাও কোনো আপিল করার অধিকার ছিল না। আপনি নুরেমবার্গে বলেন, আপনি টোকিওতে বলেন, এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আপিলের অধিকার আছে এবং এটি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন শুনবে। সুতরাং আজকে যে সমালোচনাগুলো আসছে, এমনকি আইবি ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনকে উদ্ধৃত করে যে মূল সমালোচনা করা হয়, একটি কথা আপনারা লক্ষ্য করবেন যে 26 পৃষ্ঠার রিপোর্ট, তারা কিন্তু শুরুতেই বলেছেন ট্রাইব্যুনাল এই অ্যামেন্ডমেন্ট যেটি হয়েছে ব্রডলি কনফার্মস উইথ মোস্ট অফ দ্য রিকোয়ারমেন্ট অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ দিস কাইন্ড অফ ট্রাইব্যুনাল। ওনারা যেটা আপত্তি করেছেন যেগুলো হচ্ছে কোর্ট অ্যাডজর্নমেন্ট করার বিষয়ে, সাক্ষ্য, অন্যান্য বিষয়ে। সুতরাং আজকে আমি নির্দ্বিধায় আমাদের দর্শকদের সাথে আমরা শেয়ার করতে পারি, আমি আলম ভাইকে পুনর্বার ধন্যবাদ জানাচ্ছি। অন্তত আমরা আজকে একটি জায়গায় আসলাম, প্রতিশোধের জন্য নয়, রাজনীতির জন্য নয়, ভবিষ্যতে নেলসন ম্যান্ডেলার সেই বিখ্যাত উক্তির আমরা পুনরাবৃত্তি করতে পারি যে আমরা ক্ষমা করতে পারি, ভুলে কখনো যেতে পারি না। এই ইতিহাসের এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না হয়, অন্য কোনো সময়ে অন্য কেউ যেন ভিক্টিম না হয়, এই কারণেই আমাদের এই বিচারটি নিরপেক্ষভাবে, সুন্দরভাবে,
করবার দরকার, না হলে ইতিহাস আমাদের কাউকেই ক্ষমা করবে না। ধন্যবাদ। আমি আসছি একটি কল নিয়ে, আবার ফিরে আসবো প্যানেলে। হ্যালো দর্শক, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন প্লিজ। হ্যালো প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। হ্যালো, আমার মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। জনাব আলম, আসলে বিচার, যুদ্ধাপরাধীদের বিচার হোক, আমি আগেও বলেছি, প্রথমেই বলেছি, আমি একমত হয়েছি। এবং এটা আমি না, শুধু বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই চাইবে যে সত্যিকার অর্থে যুদ্ধাপরাধী যদি থেকে থাকে তাহলে তার বিচার এই বাংলার মাটিতে হোক। কিন্তু যখন একটা জিনিস দেখবেন যে আওয়ামী লীগ করলে সেই লোক রাজাকার মুক্তিযোদ্ধা হয়ে যায়, আর মুক্তিযোদ্ধা যদি আওয়ামী লীগ না করে তাহলে সে রাজাকার হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি যখন বিরাজ করবে, এইরকম একটা মানসিকতা যখন বিরাজ করবে, প্রক্রিয়া যখন বিরাজ করবে, তখন কিন্তু সন্দেহ থেকে যায়। কাদের সিদ্দিকী একজন বীর মুক্তিযোদ্ধা, বাঘা সিদ্দিকী হিসাবেও যে পরিচিত, উনিও এই বিচারের প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্ন তুলেছে এবং বলেছে আওয়ামী লীগের ভিতরে অনেক যুদ্ধাপরাধীদের রয়েছে, আগে ওদেরকে গ্রেপ্তার করো, অথবা দল থেকে আগে ওদেরকে বের করে দাও, তারপরে বিচারের কাজে হাত দাও। কিন্তু তারা এখনো পর্যন্ত ওই রকম কাউকে আমরা দেখতে পাচ্ছি না। শুরুতে হয়নি, তারা দলের ভিতরে রয়ে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু এখানে থেকে যায়, সেটা হচ্ছে যে বারবার আমরা এই কথাটি শুনতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ভেতরেও যুদ্ধাপরাধী আছে। তো সেই যুদ্ধাপরাধী কারা? ধরেন কেউ একজন যুদ্ধাপরাধ করেছে বা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বা করেনি, হয়তো ওই সময়টাতে শান্তি কমিটির সদস্য ছিল কিন্তু হয়তো সেই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না, তার সন্তান হলেই কি তাকে আমরা এইভাবে যুদ্ধাপরাধীদের কাতারে ফেলবো, নাকি সরাসরি যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল এরকম অভিযোগ আছে, এরকম কি একজনের নাম বলতে পারবেন আপনি আওয়ামী লীগের সঙ্গে আছে? যেহেতু তদন্ত এখনো সম্পন্ন হয়নি, এখন আমার মনে হয় এরকম কোনো বক্তব্য দেওয়া যায় না। আমি বলছি যে অভিযোগ আছে কিনা, এরকম অভিযোগ আছে। তবে সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফরিদপুরের আওয়ামী লীগের নেতারা যে অভিযোগগুলো করেছে, সেখান থেকে আমরা অনেকটা পরিষ্কার হই যে সেখানে রাজাকার এবং আলবদরদের সেখানে পুনর্বাসিত করা হচ্ছে, ইভেন রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে আনা হয়েছে। কিভাবে? মানে ধরেন যার বিরুদ্ধে অভিযোগ তার বাবা শান্তি কমিটিতে ছিলেন, আমরা জানি যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ হাসিনার পিআই, কিন্তু ওনার বিরুদ্ধে কি বাবা শান্তি কমিটিতে ছিলেন, এই কারণে তাকেও আমাদেরকে রাজাকার বলতে হবে? মানে বিষয়টা কি এরকম? সেটা আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে জানি না যে উনি ওদের সাথে জড়িত ছিলেন কিনা। তবে যখন আপনি তো বললেন না, ওনাকে কেন্দ্র করে যখন পত্রিকা থেকে আমি দেখছি যে ফরিদপুরের নেতারা যখন বলছে সে একজন রাজাকার, সেটি তার বাবা সম্পর্কে বলেছে, কিন্তু আপনারা বলছেন যিনি মন্ত্রী পরিষদে আছেন তিনি তার বিরুদ্ধে অভিযোগটা করেছে যে এর বাবা ছিল রাজাকার, এর বাবা ছিল রাজাকার, এ যারা অপহরণের সাথে ছিল, এই নারী নির্যাতনকারী ছিল, অতএব তার সন্তানকে কেন আপনি পুনর্বাসিত করবেন? তাহলে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যারা আমি কিন্তু এই প্রশ্নটি আপনাকে করছিলাম, আমি কিন্তু সেই প্রশ্নটাই করছি যে যার বাবা সম্পর্কে বলা হচ্ছে, বাবার যদি ধরেই নিচ্ছে আমি তর্কের খাতিরে যে তিনি হয়তো সেটির সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু সে কারণে কি আপনি তার সন্তানকেও রাজাকার বলবেন বা যুদ্ধাপরাধী বলবেন? সেটা আমি বলি নাই, সেটা আওয়ামী লীগের নেতারা বলেছে যে আমরা যেখানে এই দেশের জন্য সংগ্রাম করেছি, আওয়ামী লীগের রাজনীতির জন্য আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা আছে, দেশের জন্য রক্ত দিয়েছি, সেখানে আমরা সেই রাজাকারের সন্তান দ্বারা আমরা নির্যাতিত হচ্ছি। আচ্ছা, আমি একই প্রসঙ্গে আপনার কাছে একটু আপনি অবশ্যই ওনার বক্তব্যের বিপরীতে বলবেন, কিন্তু আমার প্রশ্নটি অত্যন্ত সেন্সিটিভ। আমি হয়তো বাংলাদেশে সাংবাদিকতা করলে বা এই ধরনের একটি প্রোগ্রাম করলে প্রশ্নটি করতে পারতাম না, যেহেতু একটা মুক্ত দেশে থাকি এবং গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী। আমার মনে হয় যে এটি বললে আপনার দলের কেউ হয়তো আমাকে আক্রমণ করবে। সেটি হচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান খুব স্পষ্ট, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার নেতৃত্ব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যেটি দিয়ে দলটিকে গ্লোরিফাই করা যায় বা সেটিকে মেনে নিতেই হবে। প্রশ্ন হচ্ছে যে যখন একটা স্পিরিচুয়াল জায়গা থেকে আমরা বলি যে যুদ্ধাপরাধীদের সঙ্গে সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক স্থাপন করা যাবে না, তারপরেও একজন জনপ্রতিনিধি হিসেবে, এতগুলো মানুষের নেত্রী হিসেবে ওই পরিবারে একটি পারিবারিক সম্পর্ক স্থাপন করা, এটি কি আপনি মনে করেন না যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের যিনি প্রধান বা আওয়ামী লীগের সামগ্রিকভাবে দলকেই ক্ষতিগ্রস্ত করছে?